25 জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। সে সময় প্রস্তুতি কেমন হওয়া উচিত? এত দুশ্চিন্তা কাজ করে স্টুডেন্টের মাঝে, এত হতাশা কাজ করে, এবং তারা মনে করে তারা মনে হয় ফেল করেই দিল। অধিকাংশ শিক্ষার্থী ভাই চান্স পায় না, এই একটা কারণ। আপনাদের শেষ সময়ের প্রস্তুতির যে দুশ্চিন্তা গ্রাস করে আছে আপনাদের, সেটা দূর করুন। এই সময় চান্স পাওয়ার ট্রাম্প কার্ড কিন্তু হতে পারে এটা। এই মুহূর্তটা স্টুডেন্ট কিন্তু অনেক বেশি এখন টেনশন রিলিজ করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম, ভয়েস উইথ ইস্তিয়াক থেকে আমি আমির হামজা ইস্তিয়াক আছি আপনাদের সাথে। এবং বলে রাখা ভালো, এটি আমাদের চ্যানেলের ফার্স্ট পডকাস্ট, এবং আমি একজন শিক্ষক, এবং এই শিক্ষক হিসেবে আমার সবসময় মনে হয়েছে যে আমি আমার চ্যানেলের প্রথম পডকাস্টে আমার স্টুডেন্টকে ডেডিকেট করব। এবং আমি যেহেতু 11-12 অ্যাডমিশন স্টুডেন্টদের পড়াই, সো আগামী 25 জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে। সো এই যে সময়টা, আজকে যখন ভিডিওটা আমি রেকর্ড করছি তখন রাত 9টা বাজছে এখন, এবং 22 জানুয়ারি আজকে। তো আসলে আমার কেন এটা আজকে রেকর্ড করতে হচ্ছে, আসলে আমার পড়ানো শেষটা হয়েছে আজকে, এবং স্টুডেন্টের মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স ছিল। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই কোয়েশ্চেন্সগুলো, এবং এই স্টুডেন্টরা এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে এই সময়গুলো, শুধু আমার স্টুডেন্ট বলে কথা না, সারা বাংলাদেশে সবাই যারা আগে পরীক্ষা দেবে সবার মাঝে আসলে এত দুশ্চিন্তা বিরাজ করে তাদের মাঝে এই 3 দিন। আমার মাঝে করেছিল। আমার ওই সময় আসলে ভালো প্রপার গাইডলাইন পাই নাই। আমি মনে করি প্রপার একটা গাইডলাইন তোমাকে অনেক দূর এগিয়ে নিতে পারে, অনেক ভুল ভ্রান্তিগুলো থেকে তুমি মুক্তি পেতে পারো। তো এই যে তোমাদের মধ্যে যে এত দুশ্চিন্তা, এত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আশা করছি আজকের আমাদের এই পডকাস্টটা তোমাদের একটু হলেও ইনশাল্লাহ তোমাদের দুশ্চিন্তা কমাবে, এবং তোমাদের মধ্যে যে অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেগুলো সলিউশন হবে ইনশাল্লাহ। এবং বলে রাখা ভালো, আমি যখন পডকাস্টটা রেকর্ড করব তার আগে আমি বেশ কিছু সার্ভে নিয়েছি। সার্ভেটা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা অলরেডি পড়তেছে ঢাকা বোর্ডে চান্স পেয়ে, সদ্য চান্স প্রাপ্ত গত বছর তার আগের বছর, এবং দেখা যাচ্ছে যে এবং যারা পরীক্ষা দিবা সবার সাথে কথা বলে মোটামুটি বেশ কয়েকটা কথা বলছি। আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং কিছু সমাধানও পেয়েছি। যারা ভর্তি প্রাপ্ত তাদেরকে সমাধান পেয়েছি, এবং কিছু প্রশ্ন পেয়েছি যারা পরীক্ষা দিবে। তো সবকিছু নিয়ে আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য এই পডকাস্টটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই পডকাস্টে আধা ঘন্টা টাইম ওয়েস্ট মনে করবে না, এটা খুব দরকার তোমার জন্য। অবশ্যই দেখবা, সেই সাথে শেয়ার করো, বন্ধুদের বলবা তোমার মনের প্রশ্ন থেকে শুরু করে আমার এক্সপিরিয়েন্স। এবং আজকের এই পডকাস্টটাকে ফ্রুটফুল করতে আমি আমার একজন গেস্টকে এনেছি, যেখানে আমার স্নেহের জুনিয়র, আমার কলেজের জুনিয়র এবং আমার ভার্সিটির জুনিয়র হতে পারতো। তো তাকে আমি নিয়ে এসেছি মূলত, কারণ সেও আসলে চান্স প্রাপ্ত। তো এবং সেই যখন আসে সেও অনেক সার্ভে করে এসছে তার বন্ধুদের থেকে, যারা পড়তেছে জুনিয়রদের থেকে শুনে কি কি হতে পারে এই সময়গুলো। এবং আমার এই অ্যাডমিশন পড়ানোর এই সময়টা থেকে দীর্ঘদিন ধরে সে আসলে আমার সাথে আছে। নানান প্রশ্ন সেট আপ থেকে শুরু করে নানান সে অসাধারণ প্রশ্ন সেট আপ করতে পারে, এবং আমার খুব ভালো লাগে, তাকে ভালো লাগছে এরকম। সো আশা করি তার এক্সপিরিয়েন্স গুলো এবং তার সার্ভে গুলো অনেক কাজে দিবে। তো আমি তাকে নিয়ে আসলে বেশি কিছু বলবো না, সে নিজেই নিজেকে ইন্ট্রোডিউস করবে। সো কিরণ, ইন্ট্রোডিউস। আসসালামু আলাইকুম, আমি জয়নাল আবেদিন কিরণ, পড়াশোনা করছি আইন বিভাগে, ল নিয়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে। এছাড়াও 2022-23 সেশনে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এবং তখন যেটা গুচ্ছ ছিল জিএসটি, এখন যদিও সেটা ভেঙে যাওয়ার পথে, সেটাতে চান্স প্রাপ্ত। তো আমার অ্যাডমিশন জার্নি এবং তার পরবর্তী থেকে আপনার সাথে থাকা এবং বিভিন্ন স্টুডেন্টদের থেকে বিভিন্ন মতামত নেওয়ার ভিত্তিতে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা ইনশাল্লাহ আমরা শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিও। ওকে, থ্যাংক ইউ কিরণ তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য। তো কিরণ, আমি আসলে যেহেতু ওদের পরীক্ষা সামনে, সো খুব বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমি যে প্রশ্নগুলো পেয়েছি, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমার কাছে মনে হয় শিক্ষক হিসাবে ছাত্রের সাথে মেলামেশার ফলে আমি যে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করেছি বা তাদের কাছ থেকে কথাগুলো শুনেছি, সেগুলো তোমাকে প্রশ্ন করতে থাকবো, এবং তুমি তোমার তোমার যে সার্ভে থেকে এবং তোমার এক্সপিরিয়েন্স থেকে আমাকে উত্তরগুলো করবে, এবং আশা করছি এগুলো অনেক বেশি ফ্রুটফুল হবে স্টুডেন্টদের জন্য। সো প্রথম যে একটা কোয়েশ্চেন থাকে কিরণ, যে ভাইয়া মানে এত টেন্স লাগে কেন? মানে আপনাদের কেউ লাগতো? যেমন তোমার কেমন লেগেছিল যখন তুমি তুমি তোমার তোমার যে ঢাকা ভার্সিটি জার্নিটা, তোমার চান্স প্রাপ্তির কাহিনীটা একটু এক মিনিটে বলো তো। আচ্ছা, একটু শর্ট করে বলি। আমার 2022 সালের ঘটনা ভাই এটা। একদিন বিকেল বেলা, পরীক্ষার আর 3 দিন আছে, সময়টা আছরের সময়, আসরের নামাজ পড়ার জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম। এর মধ্যে টেনশন তো আছেই, মানে অসম্ভব টেনশন। তো এরকম করতে করতে এমন একটা অবস্থা তৈরি হলো, আমি কেঁদে ফেলছি নিজে নিজে রুমের মধ্যে। তখন আমি একটা সিঙ্গেল রুমে থাকতাম মেসে। তো আমি তখন যেটা করলাম, আমি ভাবলাম যে আমার বোধহয় নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সোজা দৌড় দিছি, আমার মসজিদ আমার বাসার কাছেই ছিল। নামাজ পড়ে আসলাম, কিন্তু ওই যে ভিতরে ভয়টা ঢুকে গেল, এটা প্রবাবলি সবার থাকে। তখনই আমি বেশ কয়েকজন সিনিয়র ভাইকেও ফোন দিয়েছিলাম যে ভাই এরকম হচ্ছে। তখন ইটস টু নর্মাল, এটা সবার ক্ষেত্রে হয়। এটা যদি না হয় তার মানে তুমি অ্যাডমিশন স্টুডেন্টই না। কিরণ, তোমার এই কথা আমি বলি, আমি যখন 2013 আমি 2013 মানে আমি 14-15 দিকে যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, দেখা যাচ্ছে যে আমার তুমি যখন বললা যেটা হবে, তো আমি এক ভাইয়াকে বলছি, ভাই নাম ইব্রাহিম ভাই, উনি নিজে ঢাকা ভার্সিটিতে পড়েছে আর কি।
তো বলতাম যে ভাই এত টেনশন কাজ করে কেন? টেনশন কাজ করছে তার মানে ভালো তো, তোমরা সুস্থ হচ্ছ। টেনশন না কাজ করতে তুমি অসুস্থ। হ্যাঁ। তো আমি মনে করি টেনশন কাজ করাটা এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক। কিরণেরও কাজ করছে, আমারও করেছিল, আমার বড় ভাইয়েরও করেছিল, সবার কাজ করছে। এটা একটা নর্মালাইজ হিসেবে নাও, জাস্ট মানে স্লাইটলি এটা একটা পার্ট করে রেখে দাও যে টেনশন হবে, এটা খুব স্বাভাবিক। তো কিরণ তার মানে টেনশন হতেই পারে এটা নিয়ে, একদম নরমাল। এই টেনশন নিয়ে টেনশন হওয়ার কোনো কারণ নেই, কারণ নেই। রাইট? তো কিরণ যেটা আরেকটা কমন কোয়েশ্চেন আমি পেয়েছি বা আমি যে পড়ালেখা, ভাইয়া শর্ট সিলেবাস ফলো করবো নাকি ফুল সিলেবাস ফলো করবো, এটা নিয়ে একটু বলো তো প্লিজ। তোমরা তো মনে হয় শর্ট সিলেবাসে ছিল নাকি? Correct. হ্যাঁ, আমরা so একটু বলো তো। শর্ট সিলেবাস। আচ্ছা, এটা নিয়ে যদি বলি, আপনারা যারা পরীক্ষা দিবেন তারা যদি জাস্ট এবারে সার্কুলারটা খেয়াল করেন, ভাই প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু একটা সার্কুলার পাবলিশ করে। তো সার্কুলারে খুব স্পষ্ট অক্ষরে লেখা আছে যে এই সেশনের জন্য যে বোর্ড পরীক্ষার জন্য শর্ট সিলেবাস ছিল সেটাই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং আমরা যদি খেয়াল করি ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্ন বিগত বছরগুলোতে প্রতি বছর দেখা যায় প্রায় 95% কোশ্চেন শর্ট সিলেবাসের মধ্যে থেকে থাকে। সো একদম সহজ কথাই যদি উত্তর দিতে হয়, শর্ট সিলেবাস, একদম শর্ট সিলেবাস। আর পরীক্ষা যেহেতু মাত্র 2 দিন কি 3 দিন আছে, এখন তো মানে বড় সিলেবাস ভুলেও আমরা full যাবোই syllabus না, করা যাবে। শুধু শর্ট সিলেবাসের দিকে আমরা ফোকাস করবো ইনশাআল্লাহ। ওকে বাচ্চারা, স্টুডেন্টসরা, তোমরা তো জেনে গেছো অ্যাটলিস্ট দুটো সলিউশন দিয়ে ফেলছো অলরেডি। টেনশন হতেই পারে, স্বাভাবিক। তবে আমি মনে করি যে এই সময় আসলে আমরা যারা যে নিজ ধর্মে আমরা বিলিভ করি, সবার সৃষ্টিকর্তাকে ডাকা উচিত, সৃষ্টিকর্তা প্রার্থনা করলে আসলে, যেমন আমরা যে মুসলিম সোসাইটির কথা বলি, আমরা যারা মুসলিম বিলিভার্স আছি, আমরা সৃষ্টিকর্তার কথা বলা আছে, তাকে ডাকলে আমাদের মধ্যে প্রশান্তি আসে। তো তোমরা যারা অন্যান্য ধর্মে আছো, সবাই সব ধর্মে থেকে একটু প্রে করো, আল্লাহর কাছে চাও, সৃষ্টিকর্তার কাছে চাও, এতে করে তোমার দুশ্চিন্তা একটু হলে তুমি শান্তি পাবে, রিমুভ হবে। হ্যাঁ, এটা তুমি দুশ্চিন্তা হতে পারে, এটা নিয়ে এই দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, রাইট? দ্বিতীয়ত শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস ছিল, কিরণ ক্লিয়ার করলো ভাই শর্ট সিলেবাস। আর ফুল সিলেবাস তো ভুলেও না এখন এই মুহূর্তে, জাস্ট সিম্পলি শর্ট সিলেবাস করে যাও। ওকে, সো কিরণ আমাদের কাছে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ভাইয়া শেষ মুহূর্তে এই যে 3 দিন আছে বা 5 দিন বা 1 সপ্তাহে আছে, এরকম প্রশ্ন আসে যে আসলে কি পড়বো বা কি পড়বো না, মানে কি করা উচিত ভাই এই সময়টা আসলে কি? তুমি যে তোমার এক্সপিরিয়েন্স সহ তুমি যে সার্ভে গুলো করে এসছো, একটু বলো স্টুডেন্টদের বলো। যেটা আমরা দেখতে পাই ভাইয়া, যেহেতু পরীক্ষা হচ্ছে আগামী 25 তারিখে এবং এই ইউনিটটার নাম হচ্ছে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান। তো আমরা এটা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে আইনের অনুষদ, কলা এবং সামাজিক বিজ্ঞান। সুতরাং এর মধ্যে 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো এই 3টা সাবজেক্টের ক্ষেত্রেই আমার মনে হয় ভাইয়া সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সট বইকে বেশি ফলো করা। সুতরাং আমরা যেটা করব, সর্বপ্রথম কাজ টেক্সট বইকে ফোকাস করব। এবং এর মধ্যে আমি যদি সাবজেক্টিভ একটু বলতে চাই ভাইয়া, শুরু করতে পারি আমরা ইংলিশ দিয়ে, কারণ ইংলিশ নিয়ে সবার কনসার্ন থাকে এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ফেল করে এই ইংলিশটাতে, যেটা আপনি পড়ান আর কি, এতদিন ধরে পড়াচ্ছেন, আপনি নিশ্চয়ই বলবেন। সো আমি আমার পোর্শনটুকু থেকে যদি একটু বলি, সেটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ টেক্সট বইকে বেশি ফোকাস করা। ইংলিশ ফার্স্ট পেপার যে টেক্সট বইটা আছে সেখান থেকে অধিকাংশ প্রশ্ন হবে ইনশাল্লাহ, কারণ টেক্সট বইয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই ভাই, মুখস্থ অংশের অসংখ্য প্রশ্ন থাকে। ভোক্যাবস যেটা বলি বা স্পেলিং যেটা বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বলি, সবগুলোই টেক্সচুয়াল হয়। সো আমরা যদি টেক্সট বইটা একটু ভালো করে পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো একটা মার্কস ক্যারি করতে পারবো, কারণ আমরা বিগত বছরেও দেখেছি অধিকাংশ প্রশ্ন টেক্সচুয়াল থাকে। এর পাশাপাশি যেটা যদি বলতে পারি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের কথা, কারণ গ্রামারের মধ্যে কিছু কোর আইটেমস আছে, যেমন ভাইয়া পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, ন্যারেশন। কিরণ আমার কাছে কিছু মনে হয়েছে যে এইচএসসি সিলেবাসের সাথে কানেক্টেড যে টপিকস গুলো, একজন কানেক্টরস, কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ, বা স্পেশালিস্ট ভয়েস বা মডিফায়ার, তো এই টপিক গুলো থেকেও মনে হয় একটু সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় গিয়েছে। যেমন কমপ্লিটিং যে পার্ট থেকে যদি আমি অ্যাটাচ করে বলি, কমপ্লিটিং, রাইট ফর্ম অফ ভার্ব, এর মধ্যে তো তোমার টেন্স ইনক্লুডেড। হ্যাঁ, তো একটু মনে হয় দেখলে ভালো, মানে থাকে না যে ইংলিশের জন্য আমি একটু সাজালাম যে আমি 3 ঘন্টা শুধু ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং, এই 4-5টা দেখলাম আর কি। দেখা যাচ্ছে অনেক সহজ রুলস গুলো আমরা ভুলে যাই, একটু যেগুলো তোমাদের দাগ দেওয়া আছে একটু দেখলাম। আর ভাইয়া যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মুখস্থ অংশের ব্যাপারে সবাই একটু উদাসীন থাকি, শেষ মুহূর্তে কি পড়বো বুঝতে পারি না। তো আমিও শেষ মুহূর্তে এই একটা কনসার্নের মধ্যে ভুগেছি। তো এখানকার সহজ সলিউশন যেটা সেটা হচ্ছে ভাইয়া, আমাদের মুখস্থ অংশের বেশিরভাগ প্রশ্ন টেক্সচুয়াল থাকবে, কিন্তু বেশ কিছু প্রশ্ন দেখা যায় টেক্সটের সাথে কানেক্টেড কিন্তু আউটসাইড থেকে দেয়। সো সেগুলোর জন্য আমাদের সহায়ক বই অনেক আছে, আমাদের মেমোরি বুস্টারটাও আছে। সো সবগুলা বই আমার মনে হয় যার কাছে যেটা থাকে সেটা যদি একটু কভার করে নেয়, আমার মনে হয় এটা হয়ে যাবে। যেমন আমার মনে আছে তুমি যেটা বলছিলে যে ভাইয়া এমন এমন কিছু প্রশ্ন করে, দেখা যাচ্ছে আমরা হয়তো মূল টেক্সটটা বলছি, কিন্তু টেক্সটের পরে যে অনুশীলনের পার্ট থাকে, যেমন গত বছর আমি লুনার নিয়ে একটা এক্সাম্পল বলছি, একটু বলো তোদের। আচ্ছা ভাই, আমরা যেটা প্রতি বছর দেখি, প্রথমে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে ইংলিশ
পুরো গ্রামাটিক্যাল অংশ বা মুখস্থ অংশ এখানে কিন্তু আমাদের টেক্সচুয়াল অংশটাই প্রাধান্য পাবে। সো এখান থেকে যেটা দেখা যায় এইচএসসি যে সিলেবাস যে আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে, কিন্তু কথা হচ্ছে অনেক আইটেম থাকে এইচএসসির সাথে কানেক্টেড কিন্তু আমাদের শর্ট সিলেবাসভুক্ত নয়, কিন্তু টেক্সট বই আছে। যেমন একটা শব্দ আমি বলতে পারি ভাইয়া, মুন বলে একটা শব্দ ছিল, ইউজুয়ালি কিন্তু ল্যাটিন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ পরীক্ষায় আসে না, কিন্তু যেটা দেখা গিয়েছিল পরীক্ষায় লুনার শব্দটা উঠিয়ে দিয়েছিল। সো আমরা কিন্তু বলতে পারি না এটা হয়তো বা আউটসাইড সিলেবাস, নো ভাই, এটা কিন্তু আমাদের টেক্সট বই থেকেই দিয়েছে, টেক্সট বইয়ে ছিল বিধায় প্রশ্নটা করা হয়েছে, হোয়াট ইজ দ্য ল্যাটিন অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মুন, লুনার। সো এরকম প্রশ্নের জন্য যেটা আবারও বলার সেটা হচ্ছে শেষ মুহূর্তে আমরা ইংলিশ টেক্সট বইটাতে বি ইউনিটের জন্য সবচেয়ে বেশি ফোকাস করব। এর পাশাপাশি গ্রামাটিক্যাল যে আইটেমটুকু আমরা বললাম এই 6টা, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস, নারেশন, এই কয়টা পড়লে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় অ্যাড করি, যেমন টেক্সটের কথা বলছে মনে হলো, যেমন ধরো নেলসন ম্যান্ডেলা বলছি পড়ছে সবাই, অনুশীলনীতে খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন আছে, কিন্তু তুই দেখবা ওইখানে কিন্তু একটা ইয়ে আছে, নেলসন ম্যান্ডেলা কতদিন জেলে ছিলেন, তাই না? এখন এটা তো মূল টেক্সটে নাই, তো অনুশীলনীতে আছে, টেক্সটে পরে আছে, ওখানে তুমি রিয়ারেন্স দেখবা, বা ওইখানে যে এক্সট্রা প্রশ্ন থাকে, সেন্টেন্স মেক করতে বলে, ওইখান থেকে কিন্তু আসে। এখন তুমি দেখো এমসিকিউ তো হচ্ছে পাশাপাশি রিটেনটা হচ্ছে। সো কিরণ, যেহেতু রিটেনের টপিকটা চলে আসছে, আমি তোমাকে রিটেনের পরে প্রশ্ন করবো, আপাতত ইংলিশটা একটু ফিনিশ টেনে আমরা বাংলা তারপর জিকেতে যাবো আর কি, আবার একটু শেষ করে ইংলিশটা। শেষ মুহূর্তে যদি বলি ভাই, ইংরেজির জন্য আমরা গ্রামার আইটেমটুকু বললাম, মুখস্থ অংশের জন্য সেই সময় আমরা জাস্ট কয়েকটা আইটেম দেখে যেতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবেই থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবেই থাকবে, স্পেলিং তো ভাই নিশ্চিত থাকবে, এবং এটা টেক্সচুয়াল থাকবে নিশ্চিত। এই দাও, এর বাদে যদি পড়তে চাই জাস্ট ইডিয়ম এন্ড ফ্রেজটা একবার পড়তে পারি, এবং এটাও খুব সম্ভাবনা থাকে টেক্সটের সাথে কানেক্টেড দিতে। আর আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে ভাই ভোক্যাবস মনে থাকে না, ভোক্যাবস ওই থেকে পড়বো। সো আমি বলবো ভাই ভোক্যাবসটাও না টেক্সচুয়ালি হবে, বাট যদি টেক্সচুয়াল নাও পড়ে এমন ভোক্যাবস দিবে যেটা আমরা জানি, কারণ আমরা পরীক্ষা দিতে যাচ্ছি ইন্টারমিডিয়েট পাস করে। সো আমরা এমন ভোক্যাবস মাথার মধ্যে রাখতেছি না যেটা হয়তো, আর কি না, আমার কাছে মনে হয় যে ধরো 3টা ভোক্যাবস প্রশ্ন পড়লো, 3টা আমরা, আমার কাছে মনে হয় তুমি যখন একটা স্টুডেন্ট দুটো পারবা বা একটা পারবা, এটা নিয়ে এই মুহূর্তে এত টেন্স। আমি একটা ছেলে এসে গতকালকে আমাকে বলছে যে ভাইয়া আমি কি করবো, আমি তো গ্রামার মোটামুটি ভালোই পারি, কিন্তু আমি তো কিছুই পারছি না ভাইয়া, মানে তো ওকে ওর কথা মনে হলো যে মানে ও এত টেন্স মনে হচ্ছে পরীক্ষা দিতে পারবে না। আমি বললাম শোন, কটা পড়বে, দুটো, একটা পারবে, বিজয় একটা পারবো, তাহলে তো 1 মার্ক নিয়ে টেনশনের দরকার আছে না। বাদ, যেটা একদমই হয়নি এতদিন ধরে, খুব ট্রাই করেছিস, হয় নাই, আমি ওকে বলছিলাম এভাবে, দরকার নেই, বাদ দে। আমি একটাই কথা, এই মুহূর্তে যা যা পারিস বা যা যা পারো ভাইয়া তোমরা এই মুহূর্তে সেটাই করো, ভালো ভাষা এন্ড ফিল ফ্রেশ। ইনশাল্লাহ তুমি যা পারো ওর থেকে কমন আসবে, ইনশাল্লাহ, এটা বিলিভ করো, হবে ইনশাল্লাহ হবে। তাহলে দেখবা তুমি মেন্টালি অনেক রিফ্রেশ থাকবা। আমি যে কিরণ বারবার বলছে ভাই টেক্সটটা দেখো, এটাকে দুটো প্রকার, এমসিকিউ তো হচ্ছে, পাশে রিটেনও তোমাকে অ্যাসিস্ট করবে কিরণ। ওকে, তো ইংলিশটা মোটামুটি হলোই, হ্যাঁ, এখন একটু বাংলা নিয়ে একটু হালকা করে বলো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয় বাংলা, কারণ ঢাবি যেটা দেখা যায় ইংরেজি প্রশ্ন কোনো সময় ইজি করে ফেলে, কোনো সময় কঠিন থাকে, বাট বাংলাতে সবচেয়ে বেশি খেলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমার কাছে মনে হয়, কারণ ঢাকা প্রশ্ন বাংলায় সবচেয়ে বেশি কঠিন দেখা যায়। তবে এটা একটু যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় সহজেই কভার আপ করা সম্ভব, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। ভাই আমি জাস্ট কয়েকটা কথা বলবো 3টা পোর্শনে ভাগ করে নিয়ে, একটা হচ্ছে আমাদের গ্রামার অংশ, ব্যাকরণ যেটাকে আমরা বলছি, একটা হচ্ছে মুখস্থ অংশ, আর একটা হচ্ছে আমাদের সাহিত্য পাঠ, যেই আমাদের টেক্সট বইটা আছে সেটার কথা বলছি আমি। সো প্রথমে যদি গ্রামারের কথা বলি ভাই, এটাতেও শর্ট সিলেবাস, শুধু কয়েকটা আইটেম আমি একটু বলছি, যাদের কাছে খাতা কলম আছে তারা একটু নোট ডাউন করে নিতে পারে। নিশ্চিতভাবে এই কয়েকটা আইটেম থেকে ভাই প্রশ্ন থাকবেই থাকবে। তো আমরা যেটা দেখেছি ভাইয়া, আপনি জানেন আমাদের সময় 9-10 আমরা যখন ছিলাম তখন মুনির চৌধুরী রচিত একটা বই আমরা পড়েছি, কিন্তু এখন কিন্তু ওই বইটা নাই, 9-10 এর নতুন একটা বই আসছে। সো এটাকে বলা হচ্ছে প্রমিত বাংলার রীতি। সো এই অনুসারে যে আইটেমগুলো আছে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। সো আমরা যেটা দেখা যেত আগে সন্ধি, সমাস, এই আইটেমগুলো অনেক প্রশ্ন হতো, কারণ এগুলো ওই বই ছিল, কিন্তু নতুন গ্রামার বা আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী এই আইটেমগুলো কিন্তু নেই। সো আমাদের সিলেবাসে যেটুকু ছিল সেটুকুই থাকবে। যদি একটু স্পেসিফিক করে বলি, বাংলার জন্য বানান চ্যাপ্টারটা, উচ্চারণ, সমাস, তারপরে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পদ প্রকরণ, বাক্য প্রকরণ, ধ্বনি, বর্ণ, অক্ষর, এই 6টা টপিক যদি পড়ি ইনশাআল্লাহ বাংলার ব্যাকরণ এর বাইরে না আসার সম্ভাবনা সবচাইতে বেশি। একটা দুইটা থাকলেও থাকতে পারে। বাংলা ব্যাকরণ যদি বলো যে মুখস্থ যে পার্টটা একটু বাংলা ব্যাকরণ থেকে আসে না, এটা একটু। আচ্ছা, মুখস্থ অংশের জন্য যদি বলি সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটা আইটেমের কথা, পারিভাষিক শব্দ, কারণ পারিভাষিক শব্দ শর্ট সিলেবাসেও ছিল এবং আমাদের অ্যাডমিশনও ইনশাআল্লাহ থাকবেই থাকবে। এর পাশাপাশি যদি বলি ভাই, প্রতি বছর এক কথায় প্রকাশ, তারপর সমার্থক শব্দ, এখানে একটু বলে নেওয়া প্রয়োজন ভাই, সমার্থক শব্দ প্রায় 2-3টা থাকে এবং 2-3টার মধ্যে বেশিরভাগই দেখা যায় টেক্সট বই। সাপোজ আপনারা সবাই হচ্ছে বিলাসী গল্পটা পড়েছেন, এখানে লেখা আছে 3rd ক্লাসের কথা, 3rd ক্লাস বলতে কিন্তু 3rd ক্লাস না, 8ম শ্রেণীকে বোঝাচ্ছে। সো এই শব্দার্থ এবং টিকাগুলো যদি না পড়ে যায় পরীক্ষায় আমরা 2-3 মার্ক
মিনিমাম মিস করতে চলেছি, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে। আর এর বাইরে যেটা থাকে ভাইয়া সেটা হচ্ছে যে নাটক এবং উপন্যাস, কারণ নাটক উপন্যাস অনেক বড় একটা সিলেবাস, কি করব অনেকে বুঝে উঠতে পারে না। আমাদের সময় একটা প্রশ্ন আসছিল যে লাল সালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ সঞ্চার চরিত্র কোনটা। তো এটা কিন্তু ভাই টেক্সচুয়ালি যদি একটু ডিপ থেকে না পড়া থাকে সে কিন্তু পারবে না। সো শেষ মতো যেহেতু আমাদের সাথে সময় নেই, এবং আমরা গ্রামারটা যেটা অনেক সময় টেক্সট বেস হয়ে যায়। অনেক সময় হ্যাঁ, অনেক সময় মানুষ ভাইয়া, কারক নির্ধারণ করতে অনেক দিয়ে সময় দেয়, বা এটা সমাস কি হইতে পারে, অনেক বা সময় টেক্সটে ব্যবহৃত কিছু প্রবাদ প্রবচনও পড়ে দিয়ে যায়, দেয় কিছু বাগধারা পড়ে যায়। দিয়ে দেয়। এই ব্যাপারগুলো আমাদের সময় পড়েছে কিন্তু। আমাদের সময় ভাই একদমই নিশ্চিতভাবে আমার মনে আছে একটা লাইন তুলে দিয়ে এটা বলেছে হচ্ছে কোন বাক্যের উদাহরণ, কিন্তু বাক্যটা তুলে দিয়েছে ফার্স্ট পেপারে সাহিত্য পাঠ থেকে। তো এটা প্রতি বছর হয় এবং এরকমই হবে। তো এই গেল বাংলা সাহিত্য পাঠের কথা, ব্যাকরণ এবং মুখস্থ অংশের কাহিনী। এবং আমার মনে হয় সে সময় আমার মনে হয় ভাইয়া আমরা নাটক আর উপন্যাস, যেটা অনেক বড় একটা সিলেবাস, এটা যদি আবার প্রথম থেকে পড়তে চাই কোনোভাবে কভার আপ করতে পারবো না। দরকার নেই এটা। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের লাইনগুলো দাগানো থাকে। হ্যাঁ, সো দাগানো লাইন। আরেকটু স্পেসাইজ করে বললে ভাইয়া, উপন্যাসের সবগুলো তো পড়া সম্ভব হয় না, দাগানো লাইনগুলো। আর অনেকেই তোমরা নিশ্চয়ই হচ্ছে নোট করে পড়েছো, নাটক থেকে সংলাপগুলো একটু ভালো করে পড়ে যাবে, কারণ এটা কি কাকে কারুক্তি বলছে, উক্তি, কারুক্তি হ্যাঁ। এটা পরীক্ষায় চলে আসে। সো এই হচ্ছে বাংলা ওভারঅল প্রিপারেশন। ওকে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া বাংলাতেও টেক্সটকে ফোকাস করব, অবশ্যই এবং টেক্সট রিলেটেড গ্রামারকে ফোকাস করব, অবশ্যই এবং বাংলা দ্বিতীয় জন্য তুমি যে 6টা টপিক বললা এটা। এটাকে ফোকাস করব। আর মুখস্থ আর অংশ হচ্ছে তো আছেই। মুখস্থ অংশ তো ওই যে বললো পরিভাষা, এক কথায় প্রকাশ, এগুলো একটু বেশি করে দেখে যাবো। বাগধারা, কিরণ হচ্ছে অনেক সময় যুক্তাক্ষর থেকে প্রশ্ন হয় দেখেছি, বা হ্যাঁ, বানান থেকে প্রশ্ন দেখেছি, অনেক সময় উচ্চারণ থেকে কিন্তু প্রশ্ন প্রশ্ন চলে আসে। আসে। এটা ওটাই ভাই, এবং তুমি দেখবা যে বাংলা বইয়ের হচ্ছে শেষের অংশে কিন্তু উচ্চারণ নিয়েও অনেকগুলো থাকে, থাকে। বানান নিয়েও থাকে। তো ওই তো টেক্সট, বাংলা টেক্সট পড়লেই কিন্তু এগুলো ইনশাল্লাহ cover up হয়ে ইনশাল্লাহ যাবে। কভার আপ হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আশা করছি হবে, গত বছরগুলোতে হয়েছে, ইনশাল্লাহ এবারও তোমাদের হবে ব্যাচে হবে, ইনশাল্লাহ। টেনশন নেই। কিন্তু ইংরেজি বাংলা তো হলো, এবার একটু জিকে নিয়ে বলো। এটা খুবই আর কি, আমিও দেখছি যে জিকে নিয়ে আসলে বলে খুব মুশকিল হয়ে যায়, কখনো খুব বেশি সাম্প্রতিক দিয়ে দেয়, তো কখনো হ্যাঁ। সাম্প্রতিক দেয় না। তো আসলে কি করা উচিত? কিরণ তুমি একটু বলো তো তোমার এক্সপিরিয়েন্সটা গত 2-3 বছরের আর কি, প্রশ্ন প্যাটার্নগুলো যেভাবে দেখেছো, বা তোমার ব্যাচে আসলে কি হয়েছিল সব মিলে। যেমন কিরণ আমি একটু বলি, আমাদের সময় হুট করে এমন একটা হয়েছে, আমি তো 15-16 সেশনের, সো হচ্ছে আমাদের সময় সবসময় দেখেছি বিগত বছরের কোয়েশ্চেন গুলো যে তোমার মোটামুটি আহ, আহ, আমাদের সময় কিন্তু জিকে কোয়েশ্চেন অনেক হইতো, 60 মার্কস ছিল আমাদের সময়। তো যেখানে হয়েছে যে এই 60 মানে 25 থেকে 27টা কোয়েশ্চেন রিসেন্ট হয়ে গেছে, রিসেন্ট। তো আমরা তো প্রচুর রিসেন্ট পড়েছি, আমি একটু ভালোই পড়েছিলাম, চার ট্যাবলেট ক্যাপসুল থেকে শুরু করে ট্রাম থেকে শুরু করে বাদ দেই নেই, যত মানে বই পড়ছি। তো এরকম একটা কনফিডেন্স আছে যে ফালাই দিব। ওমা, পরে দেখি রিটেন থেকে মানে তোমার এই সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন আসছে, তাই আমার একটা প্রশ্ন আছে, তাও ওইটাই পারি নাই, একটাই। তো এটা আসলে লস হয় নাই, যেমন এটা একটা এক্সপিরিয়েন্স, সবই পড়তে আসবে না। তো এই যে একটা ধাক্কা খেয়েছি আমরা, দেখা যাচ্ছে তো এটা হতেই পারে। এটা নিয়ে দেখেছি তুমি খুব ভালো নিয়ে গেছো, না আমার এমন দেখা গেছে তুমি সাম্প্রতিক পড়ো নাই, চলে আসছে চলে অনেকগুলো। আসছে। সো ভাই প্লিজ, আমি মনে করি যে সাম্প্রতিক পড়ো, পাশাপাশি মৌলিক জিকের কথা বলি। তবে আমার ওই সময় যেটা হয়েছে, আমার একটা টিচার নাইম ভাই কথা বলছো যে পূর্ববর্তী কোয়েশ্চেনগুলো পড়ে যাও। তো আমি বিসিএস কোয়েশ্চেন্স ব্যাংকটা ভালো করে আমার একবার না অনেকবার পড়া ছিল। তারপর ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, বি ইউনিট, জি ইউনিটের যে কোয়েশ্চেন্স গুলো পড়ে সেগুলো খুব ভালো মতো মুখস্থ হয়ে গিয়েছিল। তো এখান থেকে দেখছি আমি অনেক কমন পাইছি। কম পাওয়া যায়। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা থেকে দেখেছি আমি অনেক ভালো নাম্বার, 30টা প্লাস 25 আমি কমনই পেয়ে গেছি এখান থেকে। সব মিলিয়ে একটা মোটামুটি ভালো মার্কস ছিল। তো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল, তোমাদের বললাম। তোমার কিরণ ভাইয়া যেহেতু রিসেন্ট স্টুডেন্ট, সো 22-23 সেশন তো, রাইট? সো তার কথাগুলো মনে হয় বেশি ভ্যালু পাবে। সো কিরণ বলো প্লিজ। ভাই যেটা দেখা যায়, সাধারণ জ্ঞান নাম শুনলে একটু ভয় লাগে, জ্ঞান জ্ঞান ব্যাপার থাকে, যদিও এটা একটু তাত্ত্বিক ব্যাপারও অনেকটা। তো সাধারণ জ্ঞানের জন্য যদি বলি, আসলে যা শিখবো সবগুলোই তো সাধারণ জ্ঞান। যেমন আমার নামটাও সাধারণ জ্ঞানের একটা অংশ, আমার নাম কি, কার নাম কি, এটাও সাধারণ জ্ঞানের অংশ। সো এত কিছু তো আমাদের লাগছে না, এত ভাস্ট সিলেবাসের মধ্যে কিভাবে স্পেশালাইজ করে আনবো, এটা আমাদের এখনকার লক্ষ্য হওয়া উচিত। সো আমাদের ভাই 30টা কোশ্চেন থাকবে। তো 30টা কোশ্চেনের মধ্যে প্রতি বছর যেটা দেখা যায়, বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ এবং হচ্ছে রিসেন্ট, এই 3টা থেকে প্রশ্ন আসে। এবং নিশ্চিতভাবে বলা যায় রিসেন্ট থেকে 10টার মতো কোশ্চেন থাকবেই থাকবে। তবে ভাই একটা জিনিস ইম্পর্টেন্ট বলে রাখা, আগে যেটা হতো সেটা ছিল আগে ডি ইউনিট। আপনি যেটা দেখতেন 22-23 সেশনের আগে ছিল হচ্ছে ডি ইউনিট। তখন যেটা দেখা যেত, প্রতি বছর স্টুডেন্টরা যদি রিসেন্ট যেই হচ্ছে
ওই যে দেখা যায় সাম্প্রতিক বিভিন্ন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকতো, সেগুলো কিনে যদি পড়ে ফেলে, কারণ দেখা যায় তো যে এই ইউনিটের পরীক্ষা 15 তারিখ, দেখা যায় 2 সপ্তাহ পরে হচ্ছে ডি ইউনিটের পরীক্ষা, একটু পরেই প্রিপারেশন নিবে। এই জন্য টিচাররা যেটা করতেন সেটা হচ্ছে যে শুধুমাত্র ওই বাজারের ওই বইগুলো থেকে প্রশ্ন করতেন। তবে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সাথে সাথে যেটা দেখা যায়, আমার মনে হয় ভাই এখন অনেকটা টেক্সট নির্ভর হয়ে গেছে সমস্ত প্রিপারেশনটাই। কারণ আপনি যদি দেখেন ভাই, এটাকে মৌলিক জিকে রাইট, বলছে, মৌলিক যেমন জিকে বলা হয়। ইকোনমিক্স থেকে আসে, মনোবিজ্ঞান থেকে আসে, হ্যাঁ, তারপরে দেখি জিওগ্রাফি থেকে অ্যাটাচ করে প্রশ্নগুলো খুব আসে আর বেশি। কি, খুব বেশি। হ্যাঁ, হ্যাঁ, যুক্তিবিদ্যা থেকে মাঝে মাঝে দেখা যায় যে অ্যাটাচ করে, বা হিস্ট্রি থেকে প্রশ্নগুলো আসে অনেক আসছে। বেশি। হ্যাঁ, সো ভাই এটা লেখাই থাকে, কারণ হচ্ছে আমাদের যে সার্কুলারটা আছে, সার্কুলারটাতেও লেখা আছে যে প্রশ্নটা হবেই বেশি হচ্ছে মৌলিক জিকে থেকে, কারণ ওখানে পৌরনীতি, সুশাসন এগুলো লেখা আছে। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শেষ মুহূর্তে আমরা একটু মৌলিক জিকে গুলো দেখে যাব। আর মৌলিক জিকের মধ্যেই যেমন আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, সেটাও কিন্তু ভাই মৌলিক জিকের মধ্যে ইতিহাসের একটা অংশ। সো এগুলো তো থাকেই, মৌলিক জিকে আমরা দেখছি। এর পাশাপাশি আমরা যেটা করব, ইনফ্যাক্ট আইসিডি থেকে প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন থাকে এবং থাকবেই। ওই তো জিকের মধ্যে ইনক্লুডেড টাইপের। ইনক্লুডেড হ্যাঁ, থাকে, গেল এটা। তো এর বাদে যদি বলি সাম্প্রতিক অংশটুকু, আমরা জানি বাজারে অনেকগুলো বই থাকে, যেমন জোবায়ার্স ভাইয়ের বলি, ওনার ক্যাপসুল গুলো বের হয়, মিহির ভাইয়ের বইগুলো, তো এগুলো বেশ ভালো। আলাল ভাইয়ের লাস্ট ফাইনাল যেটা ফাইনাল আছে, সলিউশন, তো এগুলো বেশ এটাও ভালো। অনেক চলে আর কি, হ্যাঁ ধরো। ভাই, এই বইগুলো থেকে যদি পড়ে যায় সাম্প্রতিক ইনশাল্লাহ 10টার মতো কাভার আপ হয়ে যায়। আর এর পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভাই কিছু টপিক দেখে যাওয়া শেষ মুহূর্তে। আপনি যদি আমাকে বলেন যে কয়টা টপিক দেখে যাবই যাব, এরকম কিছু টপিকের নাম বলো, তাইলে ভাই আমি বলবো 1 নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের মধ্যে কি পড়বো যদি বলি, তাইলে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যুদ্ধের বিভিন্ন সেক্টর গুলো, বিভিন্ন বিদেশিদের খেতাব বলি, পুরস্কার, বীরত্ব, এবং লাস্টলি প্রতি বছর প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সাহিত্য, উপন্যাস, চলচ্চিত্র এগুলা থেকে। এটা 1 নাম্বার। 2 নাম্বার ভাই সংবিধান, কারণ সংবিধানে মনে রাখতে হবে আমরা বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছি কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান। সো যেই সাবজেক্ট গুলোতে আমি চান্স পেতে যাচ্ছি, ওই সাবজেক্ট রিলেটেড তথ্যগুলো একটু জানা যাওয়া প্রয়োজন আর কি। সো এই জন্য তারপরে যে ভার্সিটিতে দিতে যাচ্ছে, যেমন এবার সেই কদিন আগে রিলেটেড মেডিকেল পরীক্ষা চলে যে আসছে, আসছে, যে ঢাকা মেডিকেল কলেজ কত সালে কত প্রতিষ্ঠিত সালে প্রতিষ্ঠা হয়েছিল, হয়েছে, এই যে ব্যাপারগুলো কি হয়। চলে তারপর আসবে। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে, যে জিকের এই 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 সময়টাতে আসলে কোন বিষয়টা একটু ফোকাস করলে বেটার হয়। তুমি যেন বলছিলে আমরা মৌলিক জিকে, ভাইয়া মৌলিক জিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি যে এই যে শেষ মুহূর্তে যে বললো যে এই যে সাম্প্রতিকটা এবার আমরা পড়তে পারি কেন, কারণ নতুন বাংলাদেশে অভ্যুদয় আমরা দেখলাম, জেনজিদের নিয়ে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, যে বিপ্লব হলো, এই বিপ্লব নিয়ে প্রশ্ন আসতে পারে। তো তোমরা একটু দেখে যেও, বা যদি আন্তর্জাতিক বলি তাহলে মানে ইসরায়েল যে গাজাতে যে যে বর্বর যে হামলা চালিয়েছে, সেগুলো নিয়ে একটু মনে হয় আসতে পারে, আসতে পারে। যেমন এবার প্রতি বছর মেডিকেলেও থাকে। আসছে কিন্তু, হ্যাঁ, যে ইসরায়েল কখন গাজা অ্যাটাক শুরু করে আর কি, এই টাইপের প্রশ্নগুলো আসছে। সো এই যে কিছু মানে মোস্ট টক অফ দ্য টাউন যে টপিক গুলো আছে, এগুলো একটু ফোকাস। আমি আশা করি তোমরা তো অবশ্যই কোনো না কোনো পড়েছে। মেন্টরের কাছ থেকে আর কি এতদিন পার করেছো। তোমার জিকে টিচার অবশ্যই তোমাকে খুব ভালো সাজেশন করেছে, বাংলা নিয়ে বলছে, ইংলিশ টিচার ইংলিশ নিয়ে বলছে। আমরা আসলে ওভারঅল নিয়ে একটা কথা বলতে চাচ্ছি, যে শেষ সময়ের ব্যাপারগুলো কি হতে পারে না হতে পারে। তো এই তো জিকে নিয়ে একটু লাস্ট ফিনিশিং করে দাও। আচ্ছা ভাই, আমি টপিকের কথা বলছিলাম, তো আমি যদি এক কথায় বলতে চাই, মুক্তিযুদ্ধ, সংবিধান, এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন বাংলাদেশের উপজাতি বা নৃগোষ্ঠী প্রতি বছর থাকে, এবারও থাকবে নিশ্চিতভাবে বলা যায়। এছাড়া আপনি বললেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাতে পরীক্ষা দিতে যাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি সংক্রান্ত একটু শিখবো। এছাড়া আমার কাছে মনে হয় প্রতি বছরই প্রশ্ন আসে এরকম টপিকের মধ্যে, বিভিন্ন সংবাদপত্র, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিভিন্ন চুক্তি, সন্ধি, তারপর দেখা যায় বিভিন্ন যুদ্ধ যেগুলো হচ্ছে, এছাড়াও বিভিন্ন সমঝোতা স্মারক, এবং মোস্টলি যেটা দেখা যায় আগাম তথ্য। প্রতি বছর প্রশ্ন থাকে যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, যেমন বাংলাদেশ যেমন এলডিসি থেকে 26 সালে বের হবে, এছাড়াও বিভিন্ন আগাম আসর সংক্রান্ত তথ্যগুলো এবং বিভিন্ন উক্তি দেখা যায় প্রতি বছর। ইনফ্যাক্ট গতবার আপনি জানেন 3টা প্রশ্ন আসছে উক্তি থেকে। সো এ ধরনের প্রশ্নগুলো আমরা যদি একটু দেখে যাই, আপনারা পড়েছেন সবাই, সো আরেকটু যদি রিভাইজ করে যাওয়া যায় সে সময় খেলাধুলাটা খেলাধুলার টার্ম, আসে। বাংলাদেশের সর্বশেষ যে বিজয়গুলো বা ঐতিহাসিক কোনো জয় যদি থেকে থাকে, এগুলো পড়ে যাওয়া যেতে পারে জিকের জন্য। এই তো। ও তো থ্যাংক ইউ কিরণ, খুবই সুন্দর একটা মানে সাজানো গুছানো একটা সাজেশন হচ্ছে মনে হচ্ছে ইংরেজি বাংলা জিকে থেকে। তো কেন এটা তো মোটামুটি ধরো এমসিকিউ গেল, এবার আমি চাচ্ছি যে সবচেয়ে বেশি টেন্স রিটেন Written, নিয়ে, তাও আবার ইংলিশ রিটেন নিয়ে। এটা নিয়ে আমি একটু সময় নিয়ে তোমাকে শুনতে আচ্ছা। চাচ্ছি যে আসলে ইংলিশ, কারণ তুমি আমার এই বিশেষ করে এই সেশনে তুমি আমার পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলা, অনেক ভালো ভালো কোয়েশ্চেন সেটআপ দিয়েছো, তুমি প্রচুর খাতা দেখেছো। কিন্তু Right. তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে যে রিটেন নিয়ে কি, রিটেন নিয়ে কেন তো টেন্স তোমরা, মানে ওয়াই? আমার কাছে মনে হয় যে ইংলিশ রিটেনটা বিশেষ করে, যে কোন কোন বিষয়টাকে একটু ফোকাস Cover করলে করে এই যেতে সময়ে
ওরা যেন মনে না ইংলিশে ফেল করবো। তুমি প্রথম বলে না যে ভাই ইংলিশ শুনলে ফেল করে দেবো, যে ইংলিশটা আবার রিটেন শুনলে আরো কেমন লাগে, একটু সহজ করে। আমি বারবারই শুনে বলি ভাই ইংলিশ নিয়ে টেনশন নাই, ইংলিশ নিয়ে পাস করা সহজ, একটু যদি স্ট্র্যাটেজিক ভাবে চলা যায় বা একটু যদি গাইডলাইন ফলো করা যায়, এটা একটা প্রমাণ। তুমি গত 5 বছরের 6 বছরের কোশ্চেনগুলো দেখো না, তাহলেই তো হয় মোটামুটি প্রমাণ, এটা কিন্তু প্রমাণগুলো আছে। তো এই তো আমার সাজেশন হচ্ছে যে টেনশন করা কোনো দরকারই নাই। মানে তুমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে দিবা মানসিকতা, তো অবশ্যই তুমি রিটেনের দিকে ফোকাস করবে। তো কারণ হচ্ছে তুমি মানে সহজ ভাষায় ওদের বলো যে তুমি তো এই নিজেও পড়েছো, 2টা বছর পড়েছো, এবং আমার সাথে এই সেশনে পুরো সেশনটা যেভাবে কাজ করেছো, সব কোয়েশ্চেন দেখা যাচ্ছে সেট আপ হয়েছে তোমার হাত ধরেই, এবং তুমি অসম্ভব ভালো কোয়েশ্চেন সেট আপ দাও। হ্যাঁ, এবং হচ্ছে খাতাও দেখছো, অনেক প্রচুর খাতা দেখছো। সো সেই জায়গা থেকে তোমার অনুভূতি বা তোমার এক্সপিরিয়েন্স গুলো বা স্টুডেন্ট কোথায় ল্যাক গুলো থাকে, কোন কোন জায়গায় ভুলগুলো করে বলো। আচ্ছা ভাই, রিটেনের জন্য যদি বলি, আপনি যেটা বললেন সবচাইতে ভীতির জায়গা হয় রিটেন। সো রিটেনের জন্য যদি বলি, সেটা দেখা যায় প্রথমত ভাইয়া পাস করতে হবে। সবার টেনশন থাকে পাস করব কিভাবে। সো তোমাদের কাছে আমার পরামর্শ, আগে পাস করিয়ে দাও, আগে পাস করতে হবে। সো তোমাদের যদি পাস করাইতে চাই, প্রথম যেটা দরকার ভাইয়া টেক্সট বই পড়তে বলবো। আবারও টেক্সট বইয়ের কথা চলে আসলো। সো যেটা করবেন সবাই, সেটা হচ্ছে টেক্সট বই, এবং প্রত্যেকটা লেসনের পরের পেজে যেটা দেখা যায় কিছু ওয়ার্ডস থাকে ভাই। সো এই ওয়ার্ডস গুলো দিয়ে অবশ্যই সেন্টেন্স মেক করে যাবো, কারণ 5টা মার্ক সেন্টেন্স মেক থেকে থাকবে। 6 পেলে পাস, 5টা সেন্টেন্স মেক করতে পারলে আমরা 5-এ 5 পেয়ে যাচ্ছি। এর বাদে ভাই যেটা থাকে প্রতি বছর এক্সপ্লেনেশন বলে একটা বা কনটেক্সট টু দ্য রেফারেন্স, এটা থাকে অনেক সময় এক্সপ্লেনেশন যেটা। সো এই ধরনের জিনিস ক্ষেত্রে দেখা যায় টেক্সচুয়াল একটু ধারণা থাকতেই হয়। যেমন কোন একটা গত বছর তোমার অ্যাডোলসেন্স নিয়ে পড়েছে এটা, রাইট? হ্যাঁ, যেমন দেখা যায় যে যদি ড্রিম বলে একটা কবিতা আছে, ড্রিম কবিতা কিন্তু 2টা স্ট্যান্ডা। সো ভাই অনেক সময় দেখা যায় যেটা বাজারের কোনো একটা বই থেকে আমরা হুবহু মুখস্থ করে চলে যাই। সো যদি একটা স্ট্যান্ডা তুলে দেয়, তাহলে কিন্তু পুরো থিমটাই বা আমাদের হচ্ছে সামারিটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটু বলে রাখা ভালো, যেহেতু ড্রিম যেমন ল্যাগস্টন হকসে লেখা আছে, ডিএস লরেন্সের, তাদের দুজনের কিন্তু ড্রিমে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে 2টা স্ট্যান্ডা করে দেওয়া আছে, এক এক স্ট্যান্ডাই এক এক রকম মেসেজ তিনি দিয়েছেন। যেমন ডিএস লরেন্স একরকম মেসেজ দিয়েছে তার 2টা স্ট্যান্ডাতে, আবার তোমার হচ্ছে তোমার এই যে ল্যাগস্টন হকস তিনি একভাবে কথা বলেছেন। তো দেখা যাচ্ছে আমরা বললাম এই থিম মুখস্থ করে যাও, এখন তুই মুখস্থ চলে গেছে, কিন্তু পরীক্ষা দেখছো না পুরো কবিতাটা দেয় নাই, জাস্ট স্ট্যান্ডা দিয়েছে, হ্যাঁ 3-4 লাইনের, তখন তো ভাই মেসেজ তো আলাদা হয়ে যাবে, রাইট? সো এইভাবে আসলে শেষ মুহূর্তে কবিতা থেকে এক্সপ্লেনেশন সাধারণত বেশি পড়বে, তবে ইদানিং কালে আমরা টেক্সট থেকে চলে আসে। তো তোমরা একটু না কবিতা, যে তোমাদের 10-12টা কবিতা আছে, এই কবিতাগুলো আবার একটু দেখো, মানে রিটেন পাস করবো, আমার কাছে মানে এমসিকিউ তো পাস করে নিবা রিটেন। সো টেনশন নেই, প্রথমত হচ্ছে এক্সপ্লেনেশনের জন্য হচ্ছে করো, ওই কবিতাগুলো একটু ভালো করে দেখে যাও। এমন হতে পারে কবি থেকে তোমার এমসিকিউ কমন করতে পারে রাইটার থেকে। সেকেন্ডলি কারণ তোমার আমার দুজনের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, যে তুমি সেন্টেন্স মেকিং কথা বলছিলা, যে ভাই সেন্টেন্স মেকিং তো পাস হয়ে যায়, আমি কেন টেনশন করবো? 5টা সেন্টেন্স মধ্যে আমি যদি 4টাও পারি 4 মার্কস। আমার এক্সপ্লেনেশন যদি আমি বইটা পড়া থাকি ভালো করে, শর্ট সিলেবাস, তাহলে তো আমি 2.5 মার্কের এক্সপ্লেনেশন অ্যাটলিস্ট 1 হলেও তো পাবো, 5। ওকে, কারণ প্রতি বছর প্যারাগ্রাফ পড়ে, রাইট? নিশ্চিতভাবে পড়বে। হ্যাঁ, প্যারাগ্রাফ এবং দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রতি বছর একটু ইনোভেটিভ টাইপের প্যারাগ্রাফ আসছে, মানে টেক্সট সম্পর্কে কথা বলছে। গত বছর এর আগের বছর এটা প্যারাগ্রাফ আসছে এরকম যে তোমার হচ্ছে টার্সিয়ারি এডুকেশন নিয়ে। এখন দেখো টার্সিয়ারি শব্দটা কিন্তু অনেকের কাছে আনকমন, কিন্তু কোন স্টুডেন্ট যদি মানে ওই টেক্সটের প্যাসেজটা পড়তো, তাহলে লিখা আছে টার্সিয়ারি মিন্স হায়ার এডুকেশন। এখন বুদ্ধি দেখো, ঢাকা ভার্সিটি স্টাডি দেখো, হায়ার এডুকেশন লিখতে হলে তোমরা ফাটা দিতা সবাই, কিন্তু দেখো প্রথমেই বোল্ড আউট হয়ে গেছে কি দেখে? টার্সিয়ারি এডুকেশন দেখে, এখানেই বোল্ড আউট হয়ে গেছে। সেই যে ছোট ছোট টার্ম গুলো যদি বইয়ে থাকে একটু দেখে যেও। হ্যাঁ, এই তো এটা এই প্যারাগ্রাফ নিয়ে, এবং টেক্সট বেজ প্যারাগ্রাফ গুলোই বেশি ইম্পর্টেন্ট। তবে ভাই আপনি যেটা বললেন যে প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা সবার কমন প্রশ্ন থাকে কি টাইপের আসতে পারে, ভাই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টেক্সচুয়ালি আসবে, বাট হুবহু আসবে না। যেমন যদি আমাদের কাছে অ্যাডোলেসেন্স প্যাসেজ থাকে, তো যেটা দেখা যায় যে অ্যাডোলেসেন্সের কি কি ঝুঁকি আছে, সো ঝুঁকি আসতে পারে। তো এখানে কিন্তু ভাই 10টা লাইনে লিখতে বলবে, সো আমাদের কিন্তু ঝুঁকিতেই হিট করতে হবে, অর্থাৎ প্রথম লাইনেই কিন্তু আমার মেসেজটা ক্লিয়ার হতে হবে, স্পেসিফিক করে লিখতে হবে, জিসটা লিখতে হবে। কারণ আমার আসলে তো আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছি, তা যাতা লাগবে না, দেখা যাচ্ছে তোমাকে 10 লিখে এমন লিখছো ওই যে ঝুঁকিই নাই, লাস্টে 2টা ঝুঁকি দিয়ে শেষ করলা, তখন তুমি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাও ভাই। কারণ ওখানে প্রশ্নটা বুঝতে হবে এক কথায়, মানে প্রশ্ন আসলে আমি কি চাচ্ছি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট?
এখন কিরণ আমি তো ওরা তো বুঝতেছে যে আসলে কোথা থেকে প্রশ্ন হবে। আবার অনেক সময় দেখবা গত বছর দেখছিলাম স্টোরি রাইটিং থেকে চলে আসছে একটা স্টোরি। চলে আসছে। এটা বলে ফারাই দেবা ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় এটা সহজ। সবাই পড়েছে এটা এইচএসসি তোমরা এসএসসি এইচএসসি থেকে পড়ে আসছো, এটা পড়লে আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় দেখা যায় উইথ ক্লুজ থেকে প্রশ্ন চলে আসে। চলে আসে। এটা হতে পারে, যে কোনো আসতে পারে। সো টেক ইউর প্রিপারেশন। এই মুহূর্তে আর কি এই মুহূর্তে শেষ মুহূর্তে আসলে ওই যে বইয়ের পাতাগুলো উল্টে যাও, একমাত্র ম্যানার্স নিয়ে, পরামর্শ এটিকেট নিয়ে, সব নেটিকেট পড়বে। নিয়ে, যেমন এটিকেট নিয়ে আছে, নেটিকেট দিয়ে আসলে কি হচ্ছে যে চাইনার কালচার গুলো নিয়ে আছে, বা আসতে পারে যে তোমার চাইনার কালচারের সাথে বাংলাদেশের কালচারের একটা ডিফারেন্স লিখো, চলে আসতে আসতে পারে পারে। না? এই চলে এই আসতে পারে। ব্যাপারগুলো তো আসতেই পারে। দেখা যাচ্ছে বা ব্যারোস্টেল থেকে দেখা যাচ্ছে কোনো একটা উক্তিতে বলতে হয়, তুমি এটা কিভাবে, তুমি এটা কি মনে করছো? হ্যাঁ, এবং ব্যারোস্টেলের যে কাহিনীটা রবীন্দ্রনাথ দিয়েছে এটা কিন্তু বর্তমান যে relevant। পলাতক সরকারের সাথে অনেকটা রেলেভেন্ট ছিল। আসতেই পারে প্রশ্ন, ইট কুড বি। তো কিরণ, ইংলিশ নিয়ে যখন বলছো তো তোমার তো মনে আছে যে আমরা আসলে অনেক পরিশ্রম করে 6-7 মিনিট একটা ইংলিশের নোটস যেটা আমি তোমাদের দেখাই, যেটা আমি গতকালকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমাদের আসলে আমি কিরণ সহ কিরণ অনেক ফ্রেন্ডসরা ছিল, জুনিয়র্সরা ছিল, সবাই মিলে একটা মানে অনেক ভালো মানে 80 পৃষ্ঠার কাছাকাছি আমরা একটা রিটেন নোটস করেছি। আসলে সকল ইউনিটের রিটেন এখানে আছে মোটামুটি। তো আমি আসলে আমার আরো আগে দেওয়া উচিত ছিল, যেটা খুব ভালো হতো। তো আমি তোমাদের আসলে মানে হার্ড কপি দিতে পারবো না। তো দেখা যাচ্ছে ভাইয়া এই নোটসটা খুব পছন্দ, যারা যারা পড়েছে খুব ভালো হয়েছে, খুবই মানে সুনাম অর্জন করেছে। এটাতে খুব স্পেসিফিক করে লিখে, বাজারে তো এত মোটা মোটা বই, অনেক বই আছে, অনেক। আমি মনে করি যে ছোট্ট এই 70-80 পেজের মধ্যেই খুব সুন্দর করে দেওয়া আছে। তো আমি কমেন্ট বক্সে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তো ড্রাইভ লিঙ্ক থেকে এটা আমি ওপেন ফর অল করব। তোমরা যে নাও পাও আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা ইমেল করতে পারো, আমি পৌঁছে দিব। এবং ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের যে ব্যাপারটা, যে আমরা তো আসলে বললাম না যে কারণ এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বাট লিখবো কিভাবে? রাইট। ইংলিশ রিটেনের জন্য এটা পড়বো, সব বুঝলাম, লিখবো কিভাবে? এই লিখার জন্য এই একটা গাইডলাইন তোমাদের, নট নেসেসারি গাইডলাইন, ইটস এ সাজেশন, একটা প্রপার সাজেশন হতে হবে। খুবই স্পেসিফিক করার চেষ্টা করেছি, যেটাকে আবার শেষ মুহূর্তের জন্য তুমি আসলে কি করতে পারো। তো কমেন্ট বক্সে আর কি পিডিএফ দিয়ে দিচ্ছি আমি, তোমরা সবাই এটা ডাউনলোড করে প্লিজ 4-5 ঘন্টা এটা সময় দাও, মানে অ্যাটলিস্ট এইভাবে হলে পাতাগুলো উল্টাও, দেখো, বুঝো, কনফিডেন্স গ্রো করো। আমরা আসলে বিগত বছরের উপর বেস করে সুন্দর করে খুব চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি, কিন্তু একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি। and আশা করছি তোমাদের এটা ভালো লাগবে অনেক। হ্যাঁ, এটা আসলে সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ এটা দেখো। ইনফ্যাক্ট আর ভাই আমি এই তো বইটা কোন নিয়ে যদি বইটা একটু বলি, যেটা দেখা যায় প্রতি বছর আমাদের বইয়ে অসংখ্য বাজারের বইগুলোতে বইয়ে পেজে ভরপুর, বাট মূল তথ্য থাকে না। সো আমরা ভাই এটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্যারাগ্রাফ যেগুলো আছে আমরা কিন্তু সরাসরি টেক্সট বই থেকে না দিয়ে ঢাবি যেটা করে যে 7ই মার্চের গুরুত্ব, ভাষণের গুরুত্বটা, তারপর অ্যাডোলেসেন্সের ঝুঁকিগুলো, টারশারি বা তোমার এডুকেশন হচ্ছে কেন যেমন, দরকার। হ্যাঁ এটা দরকার, বা আরেকটা হ্যাঁ, যেমন ধরো যে কোভিড কিভাবে বাংলাদেশের হ্যাঁ, পর্যটন ক্ষেত্রে এটা ট্যুরিজমকে এফেক্ট করেছে। এফেক্ট করেছিল, এই যে সো ব্যাপারগুলো আমরা কিন্তু এখানে খুব সুন্দর প্যারাগ্রাফ গুলো দেওয়া হয়েছে, সো এটা ওদের কাজে লাগবে, এক্সপ্লেনেশন করা আছে। দেওয়া এবং হয়েছে। তুমি যে কোথায় কোথায় ভুল করো এটা তো আমরা জানি, আমরা দেখছি, কোথায় কোথায় ভুল করা যাবে না এগুলো নিয়ে খুব সুন্দর করে গাইড করা আছে। সো এবং এটা রিভিউ খুব ভালো, এবং খুব নোট বেশি স্টুডেন্ট বলছে। আমরা কিন্তু এখানে সেন্টেন্স মেক করার আগে কোন ওয়েতে সেন্টেন্স মেক করা যায়, কোন ধরনের সেন্টেন্স করা যেতে পারে, এভাবে প্রত্যেকটা আইটেমই কিভাবে অ্যান্সার করতে হয় সেটা সম্পর্কে কিন্তু প্রথমে বর্ণনা করা হয়েছে খুব কম কথার মাধ্যমে। সো আমার মনে হয় এটা অনেক হেল্পফুল হতে পারে ওদের জন্য। সো প্লিজ ক্যারি দিস ওয়ান। এবং এরপরে আমরা কিন্তু ঢাকার পাশাপাশি ভাই আপনি জানেন খুলনা ইউনিভার্সিটিতে রিটেন আছে, ইনফ্যাক্ট জগন্নাথ মেবি রিটেন অ্যাড করেছে। সো সেখানেও কিন্তু আমাদের এটা কাজে লাগবে। সো তোমরা যারা ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি এটা কালেক্ট করে নিতে পারো। অ্যাটলিস্ট একবার প্যারাগ্রাফস গুলো, সেন্টেন্স মেকিং গুলো এখান থেকে দেখে গেলে আই গেস বেশ উপকার হবে ওদের ইনশাআল্লাহ। ওকে, সো আমার কাছে মনে হয় ইংলিশে একটা কমপ্লিট একটা সলিউশন দিয়ে ফেলছি। এন্ড হচ্ছে দিস ইজ দ্য লাস্ট আর কি সাজেশন এন্ড লাস্ট সলিউশন ফর ইউ। আশা করছি এটা তোমাদের অনেক 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 হেল্প করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো তোমরা প্লিজ পিডিএফ ওপেন করে, যদি না হয় দরকার একটা ফটোকপি করে 100 টাকাতেই বা হয়ে যাবে হয়তো, বা তোমরা এটা করে ফেলো। হ্যাঁ, এটা দেখো মানে কালকে মানে শুক্রবার রাতও পাচ্ছ, বা শুক্রবার দিনটা পরে তুমি ইংলিশে দেখে সময়, কারণ যেহেতু ইংলিশে তোমার খুবই টেন্স থাকো, এটা করতে পারো। হ্যাঁ, সো কিরণ ইয়া তো গেল, ইংলিশ তো গেল, একটু বাংলা নিয়ে আচ্ছা ভাই, বাংলা রিটেনের কথা যদি বলি ভাই, এক্ষেত্রেও টেক্সটটা
অত্যন্ত প্রাধান্য পাবে, কারণ এখানে ভাই যেটা দেখা যায় একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এটা অবভিয়াসলি টেক্সট বই ওরিয়েন্টেডই হবে এবং এর আন্ডারে 5টা কোশ্চিন থাকবে এবং যেটা দেখা যায় আমরা সৃজনশীলে যেই অনুধাবনমূলক প্রশ্ন অ্যান্সার করেছি খ নম্বরে যেটা আপনারা করেছেন, সো সেখান থেকে সেরকম প্রায় 3-4টা কোশ্চিন থাকবে এবং 1-2টার মধ্যে গ্রামার প্রশ্নও থাকতে পারে, একটা ছোট প্যাসেজের মধ্যে বলতে পারে যে এর মধ্যেকার বিশেষ্য পদগুলো খুঁজে বের করুন, বিশেষণ পদগুলো খুঁজে বের করুন, এই ধরনের প্রশ্ন একটা থাকতে পারে। সো আমরা ধরেই নিচ্ছি একটা প্রশ্ন থাকবেই নিশ্চিতভাবে সৃজনশীল থেকে। সো এর বাইরে ভাইয়া সার্কুলারে লেখা আছে যে প্রতি বছর দেখা যায় শুদ্ধি অশুদ্ধি থেকে প্রশ্ন আসে এবং যেটা এইচএসসি তেও ছিল। সো এটা একবার দেখা যেতে পারে এবং এর পাশাপাশি সারমর্ম, সারাংশ, অনুবাদ ভাই ইম্পর্টেন্ট, বাট নট ফর বি ইউনিট, কারণ এটা দেখা যায় যে যারা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবে বা সি ইউনিটে যারা আপনারা আছেন, সো সি ইউনিটের জন্য বেশি একটু গুরুত্ব পাবে, তবে এটা ভাই আসতে পারে নিশ্চিতভাবে, কারণ এটা কিন্তু সিলেবাসে লেখা আছে। এখন তো ডি ব্যাপারটাই নাই, তো এই জন্য আসতেই পারে, আসতেই পারে, বলা যায় না। আবার কিরণ একটা দেখেছি ভাব সম্প্রসারণ টাইপের অনেক সময় দিয়ে যায়, ইংলিশও কিন্তু আসে, অনেক সময় চলে আসে। যেমন টাইম এন্ড টাইড ওয়েট ফর নাইটকে তুমি কিভাবে প্রেজেন্ট করবে, এভাবে গতবারই দিয়েছে, হ্যাঁ গতবারই দিয়েছে। সো এই ধরনের প্রশ্ন, সো এটা ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি যদি বলি কয়েকটা টিম ভাই দেখে যাওয়া যেতে পারে, যেমন আমরা কিন্তু ভাই গ্রামারের মধ্যে বলেছি যে শুদ্ধিকরণের ব্যাপারটা, বানান শুদ্ধিকরণ, পদ নির্ণয় হতেই পারে, একটা ছোট্ট প্যাসেজ দেওয়ার পর বললো যে এর মধ্যে থেকে পদগুলো নির্ণয় করুন, বিশেষ্য পদগুলোকে বিশেষণ পদে রূপান্তর করো, কয়েকটা শুদ্ধি অশুদ্ধি, তারপর ভাব সম্প্রসারণ বা মূল ভাব লিখন, যেটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের একটা অংশ তুলে দিয়ে বলতে পারে। সো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তবে আমার যেটা মনে হয় ভাই বাংলা নিয়ে খুব একটা বেশি ওরি হওয়ার কিছু নাই, কারণ খুব সহজেই থাকে এবং আমরা সামনে ইনশাআল্লাহ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কোনটা কিভাবে অ্যানসার করব। বাট এই ছিল মোটামুটি, কারণ অলরেডি আমাদের আসলে অনেক সময় আমরা নিয়ে ফেলছি, কারণ যেহেতু এডমিশনে ওরা এত সময় পাবে কিনা আমি সেই দাদা। সো ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকটা হলো প্রস্তুতি হলো, লাস্ট আমরা 5 থেকে 10 মিনিট শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরীক্ষার হলে চলে গেলাম ধরো। সো পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে কিছু কাহিনী চোখে পড়ে, পড়তে পড়তে পাগল হয়ে গেছে একদম, মা ধরে আছে, বাবা খাওয়াই দিচ্ছে, মা বই ধরে আছে, রিক্সায় যাইতে যাইতে পড়তেছে, হ্যাঁ মানে কি একটা অবস্থা হয়ে গেছে, তার চুলের ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, টেন্স, মুখ ধয় নাই, ব্রাশ করছে কিনা, এই যে ব্যাপারগুলো নিয়ে চলে আসে ধরো। মানে তুমি এই ব্যাপারগুলো কিভাবে দেখতেছো এটা একটু বলো তো। খুবই ভাইয়া অ্যাবনর্মাল একটা সিচুয়েশনস এবং এটা খুবই অনুচিত একটা কাজ বলে আমার কাছে মনে হয়, কারণ অ্যাডমিশন একটা রিল্যাক্সের জায়গা। পরীক্ষার হলে যখন আমি ঢুকছি, আমি যতটা রিল্যাক্স বা কাম থাকবো এটা তত বেশি আমার জন্য উপকারী। সো পরীক্ষার হলে দেখা যায় যে আমার নিজস্ব অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে মাও পাশে বই ধরে নিয়ে বসে আছে, বাবাও পাশে বই নিয়ে আসে, ও একবার এদিকে পড়ছে একবার এদিকে পড়ছে, ওর মাথায় কি আসলে কিছু ঢুকবে মনে হয় না। সো আমার যেটা মনে হয় পরীক্ষার হলে জীবনে গমন আসবে না ওই সময়, আসলে সে পারবে না নিশ্চিতভাবে মাথায় ঢুকে না ওই সময়। আসলে এটা মানুষের পড়তে পড়ছি আলটিমেটলি আসলে হয় না। আমার কাছে মনে হয় কি ফ্রেশ একটা গোসল দিব, সাবান শ্যাম্পু মেখে জোস করে একটা গোসল টোসল দিয়ে ফ্রেশ একদম চিল, ঈদের দিনের মতো একটা ভাইব নিয়ে যাওয়া যেতে পারে, একটু সুন্দর করে যাব, মানে পুরো চিল একটা ব্যাপার সেবা যেন থাকে। দেন পরীক্ষা হলে ঢুকবো পুরোই মানে, এবং ঘড়ি থাকলে কি না থাকলে কি, আমি এত বেশি মডার্নাইজেশন দরকার না, আমি ঠাস করে বন্ধ করে চলে আসি। থাকবে ভাই নিশ্চিতভাবে, কারণ প্রত্যেকটা রুমে এনশিওর করা হয় এবং নিজস্ব ঘড়ি ক্যারি করার কোনো দরকার নাই, ওখানে থাকে। হ্যাঁ, আর যদি নাও থাকে না খুব হয়, টেনশন নাই। আর হচ্ছে খুব মানে তুমি ভাই পরীক্ষাতে বসেছো, আমি একটু সরাসরি এখন পরীক্ষা হলে চলে যাচ্ছি। তো এটা খুব হয়, যেমন এবার একটা স্টুডেন্ট আমার মেডিকেল চান্স পাইছে, তো ও প্রথম 10 মিনিট দেখা যাচ্ছে মানে কি করছে, নাম ভুল লিখছে, 10 মিনিটে এসে 20টা দেখাই ফেলছে, খুব সহজ, ভালো লাগছে তার কাছে। পরে দেখো মা নাম ভুল, আবার সে দেখায়, এবং তার ওখানেই তো অর্ধেক চলে গেছে। তো মাশাআল্লাহ সে চান্স পেয়েছে, বাট সে হয়তো ঢাকা মেডিকেলও আসতে পারত, কিন্তু এত মানে সে ওয়াজ লাকি যে একটা এক্সট্রা সিট ছিল সে পেয়েছে, এবং বলতে ভাই সিট পাওয়ার পরপরই আমি দুটো আবার ভুল লাগাইছি। এই যে ব্যাপারটা, ইনসিডেন্টটা ঘটে, প্লিজ এগুলো করো না। তো তোমাকে প্রথম 5 মিনিট ভাই যা, প্লিজ খুব ভালো করে নাম ফিল আপ করবা, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা খুব সুন্দর করে, ওটাই তুমি 3টা বার রিভাইজ দাও, দেন তুমি কোয়েশ্চেন পাবা, কোনো দিকে দেখা দেখে দরকার নেই। এবং আমার কাছে মনে হয় কি, আমি যেটা মনে করি, কোয়েশ্চেন পাওয়ার পর এমসিকিউ পাওয়ার পর আমি র্যান্ডমলি দেখাবো, যা যা পাচ্ছি ঠাস কম দেখাই যাবো। দেন আমি দেখবো ইংলিশে পাস হইলো কিনা, বাংলায় পাস হয়ে গেছে কিনা, জিকেতে পাস হয়ে গেছে কিনা। আমি জিকেতে বেশি দেখাতে পারবো, আমি জানি, বাংলা দেখাতে পারবো। এরপর থেকে তুমি মানে এনশিওর করবা, স্ট্র্যাটেজিক হবা যে আমি তোমার পাস হয়ে গেছে, এবার আমি মার্কস তুলবো। আমি যদি ল পড়তে চাই বা ইংলিশ পড়তে চাই বা ইকোনমিক্স পড়তে চাই, কিছু সাবজেক্ট পড়তে হলে ঢাকা ভার্সিটিটা কন্ডিশন জুড়ে দেয়, তখন আমি দাগানো শুরু করবো আবার, এটা থেকে এটা হতে পারে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, কিরণ এমন সহজ কোয়েশ্চেন নাই, কোয়েশ্চেন সহজ কিন্তু উত্তর মনে সহজ না, তোমাকে ভাবাবে স্কিপ ইট,
বড় ধরনের প্রশ্ন স্কিপ ইট। আমার যদি এরকম মনে হয় 15তে 15 পাবো না, আমি 11 পাই, 10 পাই ভাই, শেষ। অনেক সময় আছে এখনো। এবার আমি লাগবো 15তে 15 পাওয়ার জন্য। বা যদি মনে হয় বাদ, এমন তো আছে 15তে 15তে পাই অনেকে। তো এই যেটা আমার পার্সোনাল সাজেশন আর কি, এটা আমিও করেছি এরকম করে। কারণ তুমি একটু বলো আর কি। আচ্ছা ভাই, পরীক্ষার হল স্ট্র্যাটেজি যদি বলি, তো এক কথায় উত্তর দিতে বললে বলবো যে কাম থাকা, যত বেশি শান্ত থাকা যায়, কারণ রিল্যাক্স যদি না থাকি জানা প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যায় বি দাগের এবং দিকে ডি দাগায় ফেলি। হয়ে যায় এবং আমরা 3 নাম্বার পড়তেছি, দাগালাম 4 নাম্বার। এটা খুব হয়। খুব কান্না আসে যে আমি তো সহজ জিনিস ভুল করছি। এটা করা যাবে না। সবচাইতে অনুতমের ব্যাপার এটা, যে আমার জানা জিনিস ভুল করে আসি। সো এটা অ্যাভয়েড করার প্রথম উপায় সেটা হচ্ছে যে কনফিডেন্সের সাথে থাকা এবং যত বেশি পারে রিল্যাক্স থাকা। সো এরপরে যদি একটু সাবজেক্টিভ ভাবে বলি, আমাদের সময় যেটা দেখা যেত, এখানে কিন্তু ভাই দুইটা সেকশন থাকে ইংলিশের ক্ষেত্রে, একটা হচ্ছে জেনারেল ইংলিশ, একটা হচ্ছে ইলেকটিভ ইংলিশ। সো আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তারা কিন্তু জেনারেল ইংলিশ। সো এটা একটু মাথায় রাখবো, ইংলিশটা দাগাবো। সর্বপ্রথমে ইংলিশ থাকে, তারপর বাংলা, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের দুইটা প্রশ্নটুকু থাকে 15-29টা। সো আমরা যেটা করবো, একটার প্রশ্ন যেন অন্যটাতে দাগিয়ে না ফেলি, বাংলা জায়গায় ইংরেজি, ইংরেজি জায়গায় বাংলা, এগুলো দাগাবো না। সেট কোড 3টা থাকে, পূরণ করে ফেলবো যার যেটা সেটা। সো এটা ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে যেটা ভাই সবচেয়ে বেশি দরকারি, আপনি যেটা বলেন যে পরীক্ষার হলে কতটা দাগাবো কতটা দাগাবো না। সো মেইন কথা হচ্ছে আমার প্রথম থেকে শুরু করে যতটা কমন সবগুলো দাগিয়ে ফেলবো। তবে এখানে ভাই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা দেখা যায়, আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মার্ক করে পাচ্ছি না। 45 মার্কের মধ্যে আমার কিন্তু 60টা এমসিকিউ দাগাতে হচ্ছে। সো আমার মনে হয় এখানে একটু স্ট্র্যাটেজিক হওয়া জরুরি। সো এক্ষেত্রে আমরা যেটা দেখা যায় ভাই, সাধারণ জ্ঞানের প্রশ্ন কমন পেলেই কিন্তু দাগিয়ে ফেলতে পারি। সো এটা নিয়ে আমি একটু ঘাবড়াবো না যে আমি 45 মিনিটে 60টা পারবো কিনা। সো আমরা যেটা দিয়ে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি শুরু করব। সাপোজ আমি বাংলা ভালো পারি, বাংলা দিয়ে শুরু করব, দেন সাধারণ জ্ঞান বা ইংরেজি, দেন সাধারণ জ্ঞান বা ইংরেজি আরেকটা করে ফেলতে পারবো। এবং আমাকে আগে পাস মার্কে এনশিওর করব। এনশিওর করতে হবে, কারণ ঢাবিতে কিন্তু ভাই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আলাদাভাবে পাস করতে হবে, 5, 5 এবং 10। এবং স্পেসিফিক্যালি যদি বলি আলাদাভাবে কিন্তু আবার হচ্ছে পাস করলে হবে না, শুধু আবার কিন্তু 24 পেতে হবে। সো এটা ইম্পর্টেন্ট। এবং এর উপরেও কিন্তু আরো বেশি মার্ক পাওয়া জরুরি, এই কারণে যে খাতা দেখবে কিন্তু মোট সিটের 5 গুণ, অর্থাৎ প্রায় 8 থেকে 10,000 খাতা দেখা হয়। সো এই জন্য আমাদের মার্কটা একটু বেশি পাওয়া জরুরি। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে কত পেলে খাতা দেখবে আর কি। সো আমি ভাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং আমি অনেক খোঁজ নিয়েছি, 30+ এনিথিং, 30+ যা পাক না কেন তার খাতা নিশ্চিতভাবে দেখা হবে। সো 30 পেতে হবে মিনিমাম, ধরে নিতে পারেন, আলাদাভাবে পাস করে। আর ফেল করতে প্রথমে বাদ, আগেই বাদ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ভাইয়া ওভারঅল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য। আর ভাই রিটেনের জন্য যদি একটু স্ট্র্যাটেজি বলি, এটা ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ টাইম এমন ম্যানেজমেন্ট সহজ টাইম মানে এমন একটা সহজ টপিক দিলো, লাইক বাবা লাইক এরকম লিখতে আসো পড়ে দেখ না, খাওয়া দাও আর মতো 5 মিনিট। 5 এখন এই সময় তুমি বাংলা লিখবা নাকি তুমি ইংলিশে একদম 20-এ 16 পাইছো, বাংলায় ফেল। ভাই একটা সব শেষ। উদাহরণও আছে, আমার কলেজের সিনিয়র ভাইটা বেশ ভালো করতো, কিন্তু আনফরচুনেট উনি সে সময় না পাওয়ার জন্য একটু টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, এই জন্য পজিশনটা পিছিয়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ আমি দেখা যায়। আবরারের কথাই বলবো। আবরার দেখা যাচ্ছে যে ও আরো অনেক ভালো পজিশন পাওয়া হয়েছিল, কিন্তু ও বললো যে ভাইয়া আমি ওই ড্রিম থেকে প্রশ্ন পড়ছে, ফারায়া লিখছে, পরে দেখো মা টাইম নেই, খাওয়া দাও। এক্ষেত্রে তো এই আমার যে মনে হয় ব্যাপারটা। একটা স্ট্র্যাটেজি অনুসরণ করা যেতে পারে। আমি যেটা করেছিলাম ভাইয়া, সবার প্রথমে ইংরেজি হোক বা বাংলা, আমি আমার পাস ইনশিওর করে নিব। যেমন দেখা যায় যে ওইখানে কিন্তু আলাদা করে লেখা থাকবে যে এখানে এই প্রশ্নের উত্তর করতে হবে, এখানে এই প্রশ্নের। সো আমরা যেটা করতে পারি, বাংলা বা ইংরেজি যেটাই শুরু করি না কেন, সবার আগে মিনিমাম পাস মার্ক ইনশিওর করে নিলাম। যে আমি 8-10 পাবোই। সেক্ষেত্রে ভাই আমার মনে হয় প্যারাগ্রাফ এবং যে সৃজনশীল, এটা স্কিপ করাটা বেটার। হ্যাঁ, কারণ কারণ শর্ট মানে আমি ইংলিশের ক্ষেত্রে বলবো সেন্টেন্স মেক করে ফেলো, এক্সপ্লেনেশন করে ফেলো, 10 মিনিটে শেষ, তুমি পাস, এবার বাংলায় যাও, বাংলায় যাও। পাস, এবার তুমি প্যারাগ্রাফে হাত দাও। এবার আমি মন খুলে প্যারাগ্রাফটা শেষ করলাম, বেশ লাস্ট 10 মিনিটে বা 12 মিনিটে আমরা সৃজনশীলটা শেষ করলাম। বেস্ট থিং আমার মনে হয়, আমি এটা অনুসরণ করেছি এবং ইট ওয়ার্কস, রিয়েলি ইট ওয়ার্কস। সো এটা করা যেতে পারে এবং এটা মাস্ট করা উচিত, কারণ এটা না হলে আমার পুরো একটা পোর্শন ফাঁকা রয়েছে, মাথায় একটা টেনশন কাজ করে, সঠিক উত্তর লিখতে পারি না। সো এটা আমরা করতেই পারি। সো এই অনুসরণ করলে আমার মনে হয় এক্সাম স্ট্র্যাটেজিটা মোটামুটি ডান। ওকে, কারণ আমাদের আসলে অনেক কথা হয়েছে, আমাদের 30-20 মতো প্রায় ঘন্টা খানেক হয়ে যাচ্ছে আলোচনা। আসলে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ সময়। আসলে আমি মনে করি যেটা স্টুডেন্টের খুব খুব কাছে লাগবে। এবং আমি তোমরা যদি যারা ভিডিওটা দেখবা, তোমাদের মধ্যে যারা কোনো কোয়েশ্চেন থাকে পেজে, তো তোমরা পেজে কমেন্ট বক্সে জানাবা, আমরা কমেন্টগুলো পড়ে পার্সোনালি তোমাকে মেসেঞ্জারে, তুমি চাইলে আমাদের হচ্ছে পেজের মেসেজে ইনবক্স মেসেজ করবা, আমি বা তোমার কিরণ ভাইয়া ইনশাল্লাহ আমরা তোমাকে Sure. সলিউশন দিব। হলে কল করে ফিল ফ্রি টু কল আস, যাতে করে অ্যাটলিস্ট আমরা তোমাদের একটু হলেও টেনশনটা রিলিজ করতে হেল্প করতে পারি। তো কিরণ আমি আর বেশি তো যাবো না, এবং আমি আর কি আমার ছাত্রদের বা স্নেহের ছোট ভাই বোনদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া। তোমরা এই 25 তারিখ আর কি খুব ভালো মতো ফ্রেশ হয়ে মানে একদম যে ঈদ ঈদ ভাইব নিয়ে পরীক্ষা হলে চেয়েও,
আর অবশ্যই প্রার্থনা করতে ভুলে যেও না, বাবা মাকে বড়দেরকে ফোন দিয়ে দোয়া করতে বলবা, কারণ আমি মনে করি রিজিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি ভাগ্য তো একটা ব্যাপার থাকেই। থাকে শিওর। হ্যাঁ, সো সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, তবে অবশ্যই তোমায় কাজ করতে হবে। হ্যাঁ, আমার লাস্ট সাজেশন হচ্ছে ভাই, আল্লাহর কাছে চাও, সৃষ্টিকর্তার কাছে চাও, এবং সকালবেলা ফ্রেশ হয়ে কে কি করছে দরকার নাই, চিল মাইন্ডে চলে যাবা, হোপ ভালো করবে ইনশাআল্লাহ। তুমি কিছু বলে আমরা শেষ করবো। ভাই আমি হচ্ছে আমার কয়েকটা জুনিয়র আজকে ফোন দিয়েছে, ফোন দিয়ে ভাই কয়েকটা কোশ্চেন করছে, আমি খুব তাড়াতাড়ি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন বলল যে ভাইয়া আমার তো আগে খুব ভালো পড়া নাই, আমি হচ্ছে লাস্ট 3টা দিন না ঘুমিয়ে যদি পড়ি কেমন হয়? আমি বললাম যে সবচেয়ে ফালতু হয়, কারণ এই সময় সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রিল্যাক্স থাকা, এবং এর জন্য ঘুমটা মোস্ট রিল্যাক্সেশন ইম্পর্টেন্ট। ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে মাথা কাজ করবে না, সো ঘুমাবো পর্যাপ্ত, বাকি সময়টুকু পড়বো। যদি 14 ঘন্টাও পড়ি, ঘুম ব্যতীত 8 ঘন্টা ইটস ইনাফ। 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে ভাইয়া, পরীক্ষার হলে আমরা কি কি সাথে নিয়ে যাবো, এটা অনেকের কোশ্চেন থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ঘড়িগুলো ইউজ করতে পারবো না। আমরা যেটা করব, শুধু জামা কাপড় পরেই যাব, এবং সাথে 2টা কলম রাখা ইজ মোর দ্যান ইনাফ। কালো ব্যতীত অন্য কোনো কালারের দরকারই নাই। 1 নাম্বার কথা। 2 নাম্বার, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করা, যেটা রঙিন প্রিন্ট, মূল অ্যাডমিট কার্ডটা, এবং এখানে আমাদের সিগনেচার সংবলিত যেটা, এটা, এবং এর সাথে এইচএসসির অ্যাডমিট কার্ডটা ভাই নিয়ে যেতে হবে অবশ্যই। সো এই দুটো জিনিস স্কেলটা লাগতেছে না, কারণ এখানে সবকিছুই দাগ টানায় থাকবে। সো এটা। আর ভাইয়া ও লাস্ট যে কোশ্চেনটা করেছিল সেটা হচ্ছে ভাই শেষ মুহূর্তে একটু কনফিডেন্স পাচ্ছি না, কি করব? সো আমি বলবো যে আমাদের আজকে ভিডিও যারা দেখেছে, এখানে মোটামুটি ভাই আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এবং রিটেন নিয়ে পর্যাপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। যদি একটু সময় নিয়ে, দরকার হলে স্পিড বাড়িয়ে দিয়ে হলেও তারা যদি ভিডিওটা দেখতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় মোটামুটি কি পড়বো কি পড়বো না তার একটা প্রিপারেশন হয়ে গেছে। সো প্রিপারেশন যদি নেওয়া থাকে, রিল্যাক্স থাকবে, আর অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে যদি পরীক্ষার হলে যাই, আমার মনে হয় তারা সফল কাম হতে যাচ্ছে। আর সকলের জন্য শুভকামনা তো অবশ্যই থাকবে। অল দ্য বেস্ট। ওকে, সো আমরা অনেক শুনেছি, অনেক কিছু বুঝলাম, শুনলাম। আশা করি আজকের এই আমাদের ফার্স্ট পডকাস্ট তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো তোমাদের প্রতি শুভকামনা ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।